বিশ্ব রাজনীতির প্রচ্ছদে যেসব শব্দ প্রায়ই ঘোরাফেরা করে, মোসাদ, আইএসআই কিংবা সিআইএ, এদের নাম আমরা অবধারিতভাবেই শুনেছি। ভারত, ইসরায়েল, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের এই গোয়েন্দা প্রতিষ্ঠানগুলো নিজেদের ভৌগোলিক স্বার্থ রক্ষায় বৈশ্বিক অঙ্গনে কাজ করে থাকে। বিদেশ থেকে সম্ভাব্য হুমকি, নিরাপত্তা ঝুঁকি বা রাজনৈতিক প্রভাব, এই সবই তাদের প্রধান অনুসন্ধানের ক্ষেত্র। বাংলাদেশেও রয়েছে নিজস্ব সামরিক গোয়েন্দা সংস্থা, যার নাম ডিজিএফআই। তবে দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল এই সংস্থা বহির্দেশ নয়, বরং অভ্যন্তরীণ রাজনৈতিক নিয়ন্ত্রণ আর সরকারি ইচ্ছা বাস্তবায়নেই বেশি মনোযোগী ছিল। বিরোধী দল দমন, রাজনৈতিক প্রতিপক্ষের ওপর চাপ, এমনকি গুম খুনের মতো দুঃসহ অভিযানে জড়িত থাকে তারা। এসব কারণে অনেক কর্মকর্তা এখন বিচারের মুখোমুখি। ঠিক এই প্রেক্ষাপটেই হঠাৎ বাংলাদেশি আলোচনায় উঠে এসেছে নতুন আরেক গোয়েন্দা সংস্থার নাম, তুরস্কের MIT, মিলি ইস্তিবিরাত তেশকিলাত, তুর্কি ভাষায়, যা তাদের জাতীয় গোয়েন্দা সংস্থা হিসেবে পরিচিত। কিন্তু এতদিন পর কেন হঠাৎ এই সংস্থার নাম নিয়ে উত্তেজনা? সূত্র হলো বিএনপিপন্থী অ্যাক্টিভিস্ট জারিফ আজিজের একটি ভাইরাল ফেসবুক স্ট্যাটাস, যেখানে তিনি একেবারে থ্রিলার ধর্মী বিবরণ দেন। তার ভাষায়, বাংলাদেশের 2 এজেন্সি এখনও তারেক রহমানকে ক্লিয়ারেন্স দেয়নি আসার জন্য। সেটা কোনো ধরনের মুচলেকার জন্য না, বরং নিরাপত্তার জন্য। তিনি মনে করেন বনানীর একটি বাসায় যৌথ বাহিনীর অভিযান, যেখানে NSI, DGFI, SB, DB এমনকি ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট পর্যন্ত যুক্ত ছিল। অভিযোগ, তারা সন্দেহ করেছিল যে ওই বাড়িটি থেকে নাকি একটি বিদেশি গোয়েন্দা সংস্থা কোনো অপারেশন পরিচালনা করছে। পাওয়া গেছে শুধু একটি সার্ভার, যার ডেটা উদ্ধার এখনও অনিশ্চিত। জারিফের আরেক দাবি, এর আগেই সুব্রত ওয়াইনকে আটক করা নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য ছিল। তবে তারেক রহমানকে নিয়ে নাকি আরও ভয়ঙ্কর হুমকি রয়েছে। তার ভাষায়, তারেকের জন্য যে সংস্থা সবচেয়ে বড় ঝুঁকি বলে ধরা হচ্ছে, তা নাকি এমন একটি দেশের গোয়েন্দা ইউনিট যা আপনারা কল্পনাও করতে পারবেন না। ইটস আউট অফ শিওর সিলেবাস। জারিফের ইঙ্গিতের পরেই সোশ্যাল মিডিয়ায় আলোচনায় তুঙ্গে। পরে বিএনপি অ্যাক্টিভিস্টদের একটি অংশ দাবি করতে শুরু করে এই রহস্যময় সংস্থাটি নাকি তুরস্কের MIT, এবং নাকি জামাত এই সংস্থার সাথে যুক্ত হয়ে তারেক রহমান দেশে ফিরলে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করতে চেয়েছিল। তাদের অভিযোগ আরও বিস্তৃত হয়। জামাত নাকি বাংলাদেশকে তুরস্কের হাব বানানোর প্ল্যান করছে। যেমন আওয়ামী লীগ ভারতকে কাছে টেনে বাংলাদেশকে ভারতের প্রভাব বলয়ে ঠেলে দিয়েছিল, তেমনই নাকি জামাতও তুরস্কের জন্য একই পথ তৈরি করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের উন্নয়নে তুর্কি সংস্থা টিকার অর্থায়নের প্রসঙ্গও তারা ব্যবহার করে তুরস্ক জামাত ঘনিষ্ঠতার অভিযোগ তুলেছে। সাদিক কায়েমের সাম্প্রতিক তুরস্ক সফর, জামাত নেতাদের সাথে প্রেসিডেন্ট এরদোগানের ঘনিষ্ঠতা, একে পার্টির সাথে মতাদর্শিক সাদৃশ্য, সবই বিএনপির প্রচার যুদ্ধে বড় হাইলাইটে পরিণত হয়েছে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এগুলো বাস্তবতা নাকি রাজনৈতিক নাটক? এখানেই বেরিয়ে আসে আরেক ব্যাখ্যা, যা বলছে এই পুরো ন্যারেটিভ আসলে এবং বিএনপির ভারত ঘনিষ্ঠ অংশের তৈরি। কারণ বাংলাদেশ সেনাবাহিনীর সাম্প্রতিক বছরগুলোতে তুরস্ক থেকে আধুনিক ও সাশ্রয়ী সমরাস্ত্র কিনছে, তুরস্কের সাথে সামরিক সহযোগিতা বাড়াচ্ছে। একবার ভাবুন, তুরস্ককে যদি খুনি, অপরাধী বা রাজনৈতিক ষড়যন্ত্রী দেশ হিসেবে তুলে ধরা যায়, তাহলে বাংলাদেশ তুরস্ক সামরিক সম্পর্ক দুর্বল হবে, ভারত তার সুবিধা পাবে। এই কৌশলতে তারা একই সাথে আরও দুটো লাভ করতে চায়: বিএনপি জামাত বিভাজন গভীর করা, জনমনে জামাতকে নিয়ে নতুন সন্দেহ তৈরি করা। এটা এখন ওপেন সিক্রেট যে তুরস্ক এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে জামাতের দীর্ঘদিনের সম্পর্ক ও নেটওয়ার্ক রয়েছে, যা ভারতের জন্য সব সময় অস্বস্তিকর। লেখক শাফিন রহমান বিষয়টি আরও খুলে বলেন। তার ভাষায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো অভিযোগগুলো টোটালি ফালতু কথাবার্তা। যারা এসব ছড়াচ্ছে তারা হয় জ্ঞানপাপী, নয়তো সম্পূর্ণ অজ্ঞ। তবে তিনি এটিও স্বীকার করেন, জামাত ও তুর্কি নেটওয়ার্কের কিছু যোগাযোগ আংশিক সত্য, কিন্তু সেই কানেকশনটা ক্ষতি করার উদ্দেশ্যে নয়, বরং কাউন্টার ব্যালেন্স হিসেবে। তার বিশ্লেষণে, বাংলাদেশের ভেতরে দুটি ডিপ স্টেট সক্রিয়: মালয়েশিয়া, সিঙ্গাপুর মধ্যপ্রাচ্য নির্ভর গোষ্ঠী, যার সাথে বিএনপি যুক্ত; তুর্কি, পাকিস্তান, জামাত ব্লক, যার প্রথম গ্রুপের পাল্টা ভারসাম্য তৈরি করে। তার মতে, প্রথম গ্রুপটি দেশে অস্থিতিশীলতা চায়, আর তুর্কি ব্লক সেটা ঠেকাতে কাজ করে। বাংলাদেশে বিএনপি অ্যাক্টিভিস্টদের অভিযোগ, জামাত নাকি বিদেশি গোয়েন্দা সংস্থা থেকে কোটি কোটি ডলার পাচ্ছে। এটিকে ভিত্তিহীন দাবি বলে উল্লেখ করেন শাফিন। তিনি উদাহরণ দেন, বিশ্বের একটি শক্তিধর দেশ জামাতকে নাকি $4 বিলিয়ন প্রস্তাব করেছিল, এমনকি নির্বাচনকে সামনে রেখে আসন প্রতি $30 মিলিয়ন পর্যন্ত প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু জামাত সেসব আর্থিক সাহায্য প্রত্যাখ্যান করে এবং শুধু স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সামরিক সক্ষমতা উন্নয়নের জন্য সহযোগিতা চেয়েছে।
সুতরাং বিএনপির অভিযোগ অনুযায়ী জামাত বিদেশি টাকায় নষ্ট হয়ে গেছে, এটি পুরোপুরি কল্পনা। শাফিন আরও বলেন, বাংলাদেশ ধনী দেশ নয়। ইউরোপ আমেরিকার বাজার বন্ধ হলে, মধ্যপ্রাচ্যের কর্মসংস্থান আটকে গেলে দেশের অর্থনীতি ধসে পড়বে। তাই সব দেশের সাথে সম্পর্ক বজায় রাখা অপরিহার্য। কিন্তু বিএনপি ক্ষমতায় এলে সেই নেগোসিয়েশন করার শক্তি নেই। আওয়ামী লীগের হাত ছিল ভারতের ওপর, বিএনপির কোনো বড় পরাশক্তির সংযোগ নেই। অন্যদিকে জামাত, মধ্যপ্রাচ্য, তুরস্ক, ইউরোপ, আমেরিকা সব দিকেই তুলনামূলক শক্তিশালী নেটওয়ার্ক রাখে। ফলে ভবিষ্যৎ আন্তর্জাতিক রাজনীতিতে তারাই বেশি সুবিধা নিতে পারে। তুরস্ক স্বাভাবিকভাবেই তাদের বড় কূটনৈতিক সহযোগী হতে পারে। মূলত ভারতের অস্তিত্বই পুরো খেলাটার কেন্দ্র। তারা বিএনপিকে উস্কে দিয়ে তুরস্ককে ভয়ঙ্কর ষড়যন্ত্রী, বাংলাদেশ দখলকারী এই ইমেজ তুলে ধরতে চাইছে। আগে বলতো জামাত পাকিস্তানি, এখন নতুন লাইন জামাত তুর্কি। সবই রয়ের বড় প্ল্যানের অংশ। আপনারা কি মনে করেন কমেন্টে জানান। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।